মায়ের পেটের শিশু পর্যন্ত নির্যাতিত হয়েছে। তারপরে মানুষ, বাচ্চারা রাস্তায় নেমেছে এই আপনার নিরাপদ সড়কের জন্য, সেই সময় মানুষ অত্যাচারিত হয়েছে। 5ই আগস্ট ছিল বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই মাসে, সেই আন্দোলনে পাখির মতো মানুষটি গুলি, অর্থাৎ জেনারেশন ইয়ং, মায়ের পেটের বাচ্চা, ছোট বাচ্চা, স্কুল কলেজের বাচ্চা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, অর্থাৎ একটা গ্রুপ অফ পিপুলকে অনেক চেষ্টা করা হয়েছে। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র, দায়িত্বের সংলাপ আয়োজনে দিনাজপুর 6 আসনের আলোচনায় আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব AZM জাহিদ হোসেন, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। স্বাগতম আপনাকে। শুরুতেই জানতে চাইব, আপনি একজন সংসদ সদস্য থেকে সরাসরি মন্ত্রী এবং 2টি বড় মন্ত্রণালয়ের দায়িত্ব আপনি পালন করছেন। আপনার এই যাত্রাটার অনুভূতিটা বলবেন এবং সেই সাথে আপনার মন্ত্রণালয়ের কোনো চ্যালেঞ্জ আছে কিনা দায়িত্ব পালন করতে গেলে সেটাও একটু বলবেন। প্রথম বললে, আমি নিজে বুঝি না যে আমি এমপি বা মন্ত্রী, আমার মধ্যে এরকম কোনো ফিলিংস কাজ করে না। আমি এখনো মনে করি আমি জাহিদ হোসেন 12ই ফেব্রুয়ারির পূর্বে যেরকম ছিল, আমার আপনি তো ডাক্তার ছিলেন, আপনি একই মতো আছে, বরঞ্চ মানে আপনার, বাট এখন যেটা হয়েছে দায়িত্ব বেড়েছে। এখন যেটা হয়েছে যে এখন এমপি যে দায়িত্ব শুধু একটা এলাকা, মন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই 2 মন্ত্রণালয়ের অধীন সারা বাংলাদেশে কি বিস্তৃত কর্মসূচি আছে, যেটি এই দেশের, আমার ধারণা যে আপনিও কেন অনেক মানুষই জানে না যে কী ধরনের কর্মসূচি আছে। গত 3 দিন আগে সংসদ সদস্যদের একটা ব্রিফিং ছিল, ও আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সরকারের পক্ষ থেকে যে সেফটি নেট যে প্রোগ্রাম, অর্থাৎ মানুষের দুরবস্থা, মানুষের দারিদ্রতা দূরীকরণ, মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে কর্মসূচি, প্রায় 92টা কর্মসূচি এই মুহূর্তে সচল আছে। ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এবং আপনার ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিত বা ধর্মীয় নেতাদেরকে সহযোগিতা সহ, এগুলো সম্পর্কে আমাদের অনেক নীতি নির্ধারক, অনেক সংসদ সদস্য এবং সত্যিকার অর্থে পুরো ধারণা ছিল না। এগুলো জানার পরবর্তীতে এবং অর্থাৎ জনগণের প্রতিনিধিকে সমস্ত জিনিসগুলি ইনফর্ম করা এবং তাদেরকে তাদের নিজস্ব এলাকায় দায়িত্বশীল করা, এবং তারা যাতে ওই এলাকায় যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী এই সমস্ত সার্ভিস ডেলিভারির সাথে সম্পৃক্ত, তারা যাতে যথাযথভাবে সেটা করতেছে কিনা, করতে পারছেন কিনা, করতে গেলে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেইগুলো তদারকির জন্য মাননীয় সংসদ সদস্যদেরকে আমরা অনুরোধ করেছি এবং আমরা অনুরোধ করছি এবং তাদেরকে আমরা উৎসাহিত করছি ওনাদেরকে, যেগুলো দেখার দায়িত্ব জনগণের প্রতিনিধি হিসাবে আপনাদের এবং আমাদের সবারই। যে আমরা সবাই মিলে যদি সেই যেই দলেরই হোক, আপনি ইউ আর এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এবং ওই সংসদ সদস্য যদি সেখানে এটা দেখভাল করেন, স্বাভাবিকভাবে ওই নির্বাচনী এলাকায় আপনি ভালো হতেই বাধ্য। কারণ একজন সংসদ সদস্য, আমি বিশ্বাস করি, কোনো অবস্থাতেই চাইবেন না আগামীতে ওনার রেজাল্ট আরও ভালো না হোক আর খারাপ হোক। সবাই চাবে আগামীতে একটা ভালো হোক। তো ভালো যখন করতে যাবে, স্বাভাবিকভাবে উনি ভালো কাজটা করছে, এই বিশ্বাস আমাদের রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে। কাজেই সেই ইস্যুতেই এবারের কিন্তু আমাদের এটা এই বাজেটের উপর সরকারের কর্মকাণ্ড একটা ব্রিফিং চলতেছে কিন্তু, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন রিসোর্স পার্সন বা মন্ত্রী মহোদয়দেরকে দায়িত্ব দেওয়া আছে। স্পিকার সাহেব এটা উদ্বোধন করেছে মাননীয় স্পিকার। কাজেই সে অনুযায়ী কিন্তু আমাদের সদস্যদেরকে এইটাও একটা বলতে পারেন যে এটাও প্রয়োজন আছে, কারণ এই সংসদে আমরা মোর দেন 200 সংসদ সদস্য নতুন, এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীরা খুব জোরে সোরে বলেন যে আমিও নতুন, এবং উনি এটা তো বলতে বরঞ্চ আমরা নিজেরা সবাই বলি। কাজে আমরা উই আর লার্নিং, এবং আমাদের এই শিক্ষাটা নিতে হলে উই নিড টু নো আমাদের লেভেল অফ এই সমস্ত গভর্নমেন্টের সুযোগ সুবিধা এবং মানুষকে করার, এবং আমাদের দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো, সেটা সম্বন্ধে উই হ্যাভ এ থরো আইডিয়া, এবং কিভাবে আমরা করবি সেটার ব্যাপারে যদি আমাদের ধারণা না থাকে তাহলে তো আমরা করতে পারবো। সেই জন্যই এটা ধরেন আমাদের একটা কালেকটিভ এফোর্ট যে আমরা কিভাবে আমাদের এলাকার উন্নয়ন শুধু নয় দেশ এবং
প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সি যেরকমভাবে লুক আফটার হয় এবং সে অনুযায়ী উন্নয়ন কার্যক্রম, জনগণের পাশে দাঁড়ানো, মানুষের উন্নয়ন না হোক, মানুষের কষ্টের সময় মানুষের পাশে দাঁড়ানো, তাকে সান্ত্বনা দেওয়া, এইগুলো যদি মানবিক কার্যক্রম পরিচালিত থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশ সামনে দিকে। আপনার কথা থেকে যদি একটু বলি, যেহেতু নতুনের কথা আসছে, এই নতুন হওয়াতে কি দায়িত্ব পালনে কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটে? সংক্ষেপে বলবেন স্যার। আমি কোনো সব অসুবিধা ফিল করি না, আমি এটা এনজয় করি এবং আমার কাছে খুব ভালো লাগে। কারণ এটা আমার কাছে কোনো নতুন, আমি ডাক্তার হয়েছি 46 বছর, কাজে আমি এই এর চেয়ে বড় স্ট্রেসফুল সিচুয়েশনে গেছি। এটা আমি আমার কাছে এই পেশেন্টের চিকিৎসা, অপারেশন করা, ওইটার পরে যে স্ট্রেস, তার তুলনায় এটা 100 ভাগের মানে ধরেন 10% অফ দ্যাট স্ট্রেস এখানে কাজ করে এবং এটার মধ্যে একটা আনন্দ আছে। আনন্দটা কি? যখন আমরা মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের ভালো কিছু করতে পারি, তখন যে মানুষের যে হাসি মুখ, মানুষের যে সচ্ছল হওয়ার যে একটা অভিব্যক্তি, এইটা আমাদেরকে আনন্দ দেয়। আগে যেমন একটা রুগী ভালো হলে আমাদেরকে এই করতো, সম্মান প্রদর্শন করতো, খারাপ হলে আমাদের প্রতি রাগ করতো। এখানে কিন্তু আমি যখন কোনো একটা রাস্তা হয়, ওইখানে দেখা যায় অনেক মানুষ উপকৃত হয়। কোনো একটা সিস্টেম যখন অনেক মানুষকে উপকৃত করে, মানুষ যখন বলে 104 টাকায় কনস্টেবলের চাকরি হয়েছে, তখন সব মানুষ এটাকে বাহাবা দেয়। মানুষ বলে যে এটাই তো চাই। কাজেই এইটা কিন্তু আমাদেরকে দারুণ রকম আনন্দ দেয় এবং দিস ইজ দি স্যাটিসফ্যাকশন। এখন প্রতিদিন আপনি কতগুলো কমপ্লেইন পান? যে সমস্ত পেশেন্ট আপনাকে পাচ্ছে না আপনার চেম্বারে গিয়ে? আমাকে এটা ধরেন, এটা আমার জন্য একটা ডার্ক সাইড বলতে পারেন, যেটা আমাকে মনে মনে কষ্ট দেয়। প্রথম দিকে বেশি কষ্ট দিয়েছে, এখন আস্তে আস্তে মনে করতেছি যে বৃহত্তর ক্যানভাসে যখন কাজ করতেছি, তখন এই কাজটা আমি রুগীদেরকে তখন ডাক্তারের নাম লিখে দিই, আপনি ওখানে যান। কোনো কোনো সময় নিজেই এই আমার সাথে সাথে আমার যেটাই হোক, আমি এটা রেসপন্ড করি। মানে এত ব্যস্ততার মাঝেও এত এখন আপনি ব্যস্ততার সেবা মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি যখন গাড়ির মধ্যে বসাচ্ছি গিয়ে আমি যখন একটুই পাই, সুযোগ পেলেই আমি আমার উত্তর দিয়ে দিই। সেটা আমার এলাকার লোকের কোনো কমপ্লেন হলে যথাযথ জায়গায় পাঠিয়ে দিই, অথবা পেশেন্টের কোনো অভিযোগ থাকলে আমি যেটুকু পারি সাহায্য করি, অথবা কারো কাছে রেফার করে দিই। আমার একটা সুবিধা আছে, আমি তো ধরে ডাক্তারদের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত। কাজে বাংলাদেশে যে কোনো হসপিটালে কোনো ডাক্তারের কাছে রেফার করা, 2-4টা ডাক্তারকে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে বা পঞ্চগড়, টেকনাফ বা কক্সবাজার আমার পক্ষে রেফার করা কোনো সমস্যা না। সম্প্রচার হওয়ার পরে কিন্তু আপনার আরো ব্যস্ততা বেড়ে আমার যায়। এটা অনেকেই হয়তোবা সাহস করতেছিল না যে আপনার কাছে আপনার পেশেন্টগুলো আসবে কিনা। আমি খুবই আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া রহমতে আর আপনাদের দোয়ায় চিকিৎসার ব্যাপারে যে ধরনের সহযোগিতা চিকিৎসক সমাজ এবং হাসপাতাল এই গত ধরেন অ্যাটলিস্ট গত 35-36 বছর যাবৎ, আমিও যেমন ডাক্তারদেরকে সাথে থাকি, ডাক্তাররাও বলার পরে কেউ মানে সহযোগিতা করেন এই রোগীদেরকে, এরকম ইনসিডেন্স আমার জানা মতে কখনো হয়। ওপেন টু এভরিওয়ান ইরেসপেক্টিভ অফ পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন। শেষ জীবনে যখন রাজনীতি থেকে আপনি রিটায়ার্ড করবেন, কি করতে চান? আপনার শেষ জীবনের স্বপ্নটা কি? খুবই কঠিন প্রশ্ন যদি মানুষ মানে আগেও আমি স্টুডেন্ট যখন ছিলাম তখন আমি রোভার স্কাউটিং করেছি, ন্যাশনাল ক্যাডেট করেছিলাম এবং আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সাথে হাইকিং করেছি 6 মাইল, যখন উনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। কাজেই আমি সবসময়ই ছাত্র অবস্থায় সমাজ সেবা করেছি, ডাক্তারিও এক ধরনের সেবা, সেখানে সেবাও করেছি, আর্থিকভাবে নিজেও লাভবান হয়েছি এবং এটা মাই প্রফেশন, আই এনজয়েড দ্যাট। এবং সারা জীবন আমি টিচার ছিলাম। আমি মেডিকেলের অল দি টাইম ঢাকা ইউনিভার্সিটির আমি ডিন ছিলাম এবং আমি টিচিংকে খুব পছন্দ করি। বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান পোস্ট গ্রাজুয়েশনকে আমি অলওয়েজ প্রেফার করি এবং কোয়ালিটি ফিজিশিয়ান, কোয়ালিটি ট্রিটমেন্ট। আর এখন রাজনীতি করি, মনে করেন একটিভ রাজনীতিতে আছি 2009-এর মানে জেলখানা থেকে বেরোয়েছি 13ই ডিসেম্বর, তারপর থেকে অ্যাক্টিভলি ফুল টাইম ইন পলিটিক্স। আমি আর কোনোদিন চাকরিতে আর ফেরত যাই নাই এবং আই হ্যাড গিভেন আপ দি জব 20th of February 2008। কাজেই তারপরে থেকে আমি জনসেবা যেটা করার রাজনীতিও করি, পাশাপাশি আমি যখনই সুযোগ পাই মানুষকে অ্যাটলিস্ট স্বাস্থ্যগত বিষয়ে
পরামর্শ সবসময় দিয়ে থাকি। এবং এটা যতদিন আল্লাহ সুস্থ রাখবে, মানুষকে মানে ভালো কাজ করা, মানুষকে চিকিৎসা সহায়তা করা, পরামর্শ দেওয়া, যতক্ষণ ফিজিক্যালি ফিট থাকবো আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনি করবেন। স্যার, আমরা অনুষ্ঠানের স্বার্থে আমরা আরেকটি প্রশ্ন আমরা করতে চাই। আপনার দায়িত্ব গ্রহণের পরে আপনার ২ মন্ত্রণালয়ের সবচেয়ে চ্যালেঞ্জ কোন কাজটা করেছেন? অলরেডি সেটা ডান, কমপ্লিট হয়ে গেছে, যেটা মানুষ তা হয়ে যায় নাই, শুরু করেছে, সেটা ফ্যামিলি কার্ড। মাননীয় প্রধানমন্ত্রী এই 17 তারিখে ওতের পরেই 18 তারিখে দায়িত্ব দিয়েছেন ফ্যামিলি কার্ড। এবং ফ্যামিলি কার্ড আপনারা জানেন 10ই মার্চ বাংলাদেশের করাইল সহ করাইল 7তলা বস্তি অর্থাৎ ঢাকা 17 এবং ঢাকা 15, একদিকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আরেকদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, আর এর বাইরে আরও 15টা ওয়ার্ডে। এবং ইট ওয়াজ এ ভেরি বিগ চ্যালেঞ্জ। আমাদের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। উই হ্যাভ লার্ন ফ্রম আওয়ার ডিড অ্যান্ড মিস্টেক। এটা কি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছিল? বাংলাদেশের প্রথম। এবং ইট ওয়াজ এ পাইলটিং প্রজেক্ট, ফার্স্ট পাইলটিং আমরা করেছি। এবং এটার মধ্যে আমাদের অর্থমন্ত্রী, মন্ত্রিপরিষদ কমিটির চেয়ারম্যান, উনি হলো এটার কমিটির চেয়ারম্যান, আমি সদস্য সচিব, আরও মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা এবং সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আছেন। এবং তারপরে আমরা এটা করেছি। এবং এখন আমাদের সেকেন্ড ফেজ করেছি, থার্ড ফেজ করেছি। এখন ইনশাল্লাহ 1 জুলাই থেকে আমরা সারা বাংলাদেশে আমরা সকল পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট। এবং ফার্স্ট ইয়ারে আমাদের 41 লক্ষ, তার মধ্যে আমরা প্রায় 67,000কে দিয়ে অল ফ্যামিলিকে অলরেডি কভার করেছি। তার মধ্যে আর বাকি 40 লক্ষ, আপনার 33,000-এর মতো হবে, সেটা আমরা জুলাইতে। এখন এই ডাটা কানেকশনটা প্রপারলি করা, এবং ফ্যামিলি কার্ড আমরা সবসময় বলি ফ্যামিলি কার্ডের কাছে যেতে হয় না, ফ্যামিলি কার্ড ফ্যামিলির কাছে যায়, অর্থাৎ প্রতিটি পরিবার, প্রতিটি বাড়িতে যায়। এই তথ্য সংগ্রহকারীরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে তথ্য সংগ্রহ করে, এবং সেই সংগ্রহকৃত তথ্যটা আপনার অনলাইনে ওনারা এন্ট্রি দেয়। এটাকে সুপারভাইজ করে উপজেলা ইউনিয়ন নেতৃত্বে কমিটি আছে, জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের ডিসিদের নেতৃত্বে কমিটি আছেন, এবং কেন্দ্রীয় পর্যায়ে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে, এবং সমাজ কল্যাণ অধিভুক্ত সমাজ কল্যাণের ডিজি এবং আমাদের মন্ত্রণালয় এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং সেক্রেটারি সবাই মিলিত হয়। ওইখানে একটা টেকনিক্যাল কমিটি আছে, দে আর লুকিং আফটার দিস। সো মানে এই ডাটা কালেকশনটা প্রপার করা, এবং এই ডাটা কালেক্টটা মানুষ মনে রাখতে হবে যে 17-18 বৎসরে ইয়ামক বেসিকের যেমন ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন মানুষের মরালিটিকে ডিস্ট্রয় করা হয়েছে। এখন এটি করতে যে, যদিও এটা একটা ইউনিভার্সাল সিস্টেম, অর্থাৎ কোনো জায়গায় কাউকে দিবেন না, ওই এলাকার সব লোক পাবে, কাজে ইউনিভার্সাল সিস্টেম মাননীয় প্রধানমন্ত্রী এটি ইন্ট্রোডিউস করেছে। এবারে ইউনিভার্সাল সিস্টেম হওয়ার পরেও দেখা যাচ্ছে যে ফ্যামিলি হয়তো পাওয়ার উপযুক্ত কার্ড পাবে, সুবিধা পাওয়ার উপযুক্ত না, সে হয়তো পেয়ে গেল কোনো জায়গায়, আবার যে পাওয়ার উপযুক্ত কিন্তু সে হয়তো পেল না। ডাটা কালেকশনে ওখানে শুধু আমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আছে। আর ডাটা কালেকশন যেটা পাইলটিং, সেটা থেকে আমরা লেসন লার্নিংটা হওয়ার পর এখন আমরা যেটা সামনে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য এই তথ্য সংগ্রহকারী যারাদেরকে আমরা ব্যাপক আকারে ভলান্টিয়ার নিয়োগ করে মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরলেই আমাদের সিদ্ধান্তটা চূড়ান্ত হবে, তখন আমরা আপনাদেরকে জানাবো যে আমরা পুরো তথ্যগুলি সংগ্রহ করব। সংগ্রহ করার পর সেই তথ্য যাচাই বাছাই হবে, যাচাই বাছাইয়ের পরবর্তীতে আমরা একযোগে বাংলাদেশের 300টি আসনে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী এটা বিতরণ শুরু হবে। এবং ইররেসপেক্টিভ অফ পলিটিক্স, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়া, এখানে আপনার হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত 5টা ক্লাস্টার আছে। তার মধ্যে নিচের যে 3টা ক্লাস্টার, অর্থাৎ হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, ওনারা ভাতা ভোগী হবেন, অর্থাৎ উপকার ভোগী হবে। আর কার্ড এই 5টি শ্রেণীর কার্ড পাবে। এবং এই কার্ড আমাদের যদি জনসংখ্যা এখন আপনার 18 কোটি হয়, তাহলে দেখা যাবে আমরা 5 জনের একটি পরিবার, কাজে এই পরিবারের মহিলা সদস্য যিনি উনি পাবেন, কাজে সেখানে দেখা যাবে যে 4 কোটি বা 4 কোটি একটু কম বেশি হবে পরিবার। এবং আমরা এটা 4 বৎসরে ইনশাল্লাহ উইল কভার ইট আপ, অর্থাৎ পরিবার যেটুকুই হয় দেখা যাবে যে ফ্যামিলি কার্ড
উপকারভোগীর সংখ্যা হবে হয়তো 2 কোটি পরিবার বা 2.25 কোটি। তারপর আগামী 4 বছরের মধ্যে বাংলাদেশের 300টি আসনই আপনি কমপ্লিট করে প্ল্যানিং করছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের স্বার্থে স্যার এত কিছু আপনি বললেন এবং যে কাজগুলা করতেছেন এর মধ্যেও কি ধরনের ভিন্নমত শুনতে পান? বিশেষ করে 2টি বিষয় বলবেন। এক হলো নির্বাচন নিয়ে আপনি কথা বলেছেন। নির্বাচনে যদিও নির্বাচন সবাই বলছে সুষ্ঠু এবং 2026 সালের নির্বাচনটা খুবই ঐতিহাসিক নির্বাচন হয়েছে। তার মধ্যে যে ভিন্নমতটা রয়েছে একটি দল অংশগ্রহণ করে নাই। সেই জায়গা থেকে আপনারা কোনো বিষয় শুনতে পান কিনা যে একটি দল যে অংশগ্রহণ করে নাই সেখান থেকে মানে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হয়েছে? এ ধরনের কোনো ভিন্নমত শুনতে পান কিনা? হচ্ছে কি নির্বাচনের সুষ্ঠুতা বা গ্রহণযোগ্যতা নির্ভর করে সাধারণ মানুষের অংশগ্রহণের উপর। একটি দল কেন অংশগ্রহণ করতে পারে নাই সেটাই দেশের মানুষ বাই দিস টাইমস না গত 2 বছর হতে চলল বুঝতে পেরেছে যে তারা একটা রাজনৈতিক দল, তাদের শাসন এবং তাদের দুঃশাসন, তারা যে অবস্থায় দেশটাকে নিয়ে গিয়েছিল সেটা থেকে মানুষ কোন পর্যায়ে গেলে মানুষের মোরালিটি কত ডাউন হলে এত কিছু করে যে সমস্ত লালন পালন করেছিল বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মানে আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে এবং কিছু সংখ্যক সুবিধাভোগীও তৈরি করেছিল। কিন্তু দেখেন শেষ বিচারে সেই সুবিধাভোগীরা কোনো কাজে আসে নাই এবং কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারে নাই। কারণ জনমত জনগণকে এই যে আপনি 14, 18, 24 তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, মানুষের অধিকার কি আপনি পায়ে দোলে মুচড়ে মানুষের অধিকারকে অধিকারবিহীন অধিকার হারা করেছেন এবং মানুষকে দেশকে নিজের পৈতৃক সম্পত্তির মতো ব্যবহার করেছেন, যার কারণে মানুষ কিন্তু তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং মানুষের মধ্যে আপনি একটু চিন্তা করেন, আমার এলাকায় 72.63% ভোট কাস্ট হয়েছে এবং কোনো একটা হইচই নেই। আমরা তো কাউকে বলি নাই যে আপনারা ভোট দিতে আসেন, আমরা আরও বরঞ্চ গ্রামে গ্রামে মানুষকে উৎসাহিত করেছি আপনারা ভোট দিতে আসেন। তো মানুষের যদি কোনো ধরনের ওই দলের প্রতি আগ্রহ থাকতো তাইলে অনেক মানুষ ভোট দিতে যেত না। কিন্তু আমার দেখা আমার এলাকার কথা আমি বলি যে ওখানে বহু ওনাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা ওনারা আছেন এবং ওনারা তাদের দায়িত্ব যারা যেভাবে দিন যাপন করছে, যারা 2-4 জন দুষ্টামি করেছে তারা নিজেরা বুঝে, তারা নিজের এর উপর আত্মবিশ্বাস না থাকার কারণে হয়তো অনেক 2-4 জন নাই, বাট মোস্ট অফ দি পিপলস আর দেয়ার এবং তারা কিন্তু ভোটে দে পার্টিসিপেটেড এবং জনগণের অংশগ্রহণ এবং পরবর্তীতে দেশি বিদেশি এবং আপনারা সহ সর্বত্রই এটি নির্বাচনের আগে অনেকে বলেছে ওনাদের দলের পক্ষ থেকে অনেক ভিডিও অডিও ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ভোট দিতে যায় না, ভোট হবে না, এটা করবে না, বিভিন্ন কথা নেগেটিভ প্রচারণা। কিন্তু দিন শেষে প্রমাণিত হয়েছে আলহামদুলিল্লাহ মানুষের অংশগ্রহণে সমস্ত বাধা বিপত্তি দেওয়ার জন্য উস্কানিকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ অংশগ্রহণ করেছে। এটাই হচ্ছে বড়ই যে জনগণের অংশগ্রহণের মাধ্যমে ওই নির্বাচনের স্বচ্ছতা প্রমাণিত হয়েছে, যেইটা দেশি বিদেশি লোকরা দিনার এসছেন ওনারা ওনাদের বক্তব্য দিয়ে গেছেন। আর এটাও ঠিক যে আপনি নির্বাচনে কি অংশগ্রহণ করবে বা করবে না এইরকম অবস্থায় সমস্ত উন্নত বা উন্নয়নশীল দেশে এইবারই পেতেই তা না, স্বাধীনতা যুদ্ধের পরে এরকম আরও পরিবেশ ছিল এবং আরও কিছু কিছু নির্বাচন হয়েছে যেখানে অনেকেই অংশগ্রহণ করে নাই। কিন্তু তারপরে এইবারের নির্বাচনে আপনি দেখেন 14 সনে আমরা অংশগ্রহণ করি নাই, তা নির্বাচন হয়েছিল। ভোট কেন্দ্রে কারা ছিল? মানুষের পাশাপাশি চতুষ্পদ জন্তুরাও ছিল, আপনারাই চাপিয়েছেন। এবারের ভোট কেন্দ্রে ওনারা যায় নাই কিন্তু মানুষের ফয়লা অর্থাৎ মানুষের যে জোয়ার ভোটের প্রতি আগ্রহ এবার সৃষ্টি হয়েছে, তদন্তবর্তীকালে ইন সরকার এবং রাজনৈতিক দল সমূহ তারা অংশগ্রহণ করেছে সবাই এবং আপনারাও সহ মিডিয়াও সহ সবাই মিলে কিন্তু মানুষকে একটা আনন্দ ঘন পরিবেশে এবং মানুষ বুঝতে পেরেছে এবার তার ভোটটা কাজে লাগে। এই কাজে আমি এটাকে কোনো অবস্থাতেই উইকনেস মনে করি না, আমি মনে করি দিস ইজ এ স্ট্রেংথ। আর যে পরিমাণ অত্যাচার, মায়ের পেটের শিশু পর্যন্ত নির্যাতিত হয়েছে, তারপরে মানুষ বাচ্চারা রাস্তায় নেমেছে এই আপনার নিরাপদ সড়কের জন্য, সেই সময় মানুষ অত্যাচারিত হয়েছে। 5ই আগস্ট ছিল বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই মাসে,
সেই আন্দোলনে পাখির মতো মানুষটি গুলি, অর্থাৎ জেনারেশন, ইয়ং, মায়ের পেটের বাচ্চা, ছোট বাচ্চা, স্কুল কলেজের বাচ্চা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, অর্থাৎ একটা গ্রুপ অফ পিপুলকে অনেক চেষ্টা করা হয়েছে স্বাধীনতার চেতনার নামে একটা পরিবারের ইতিহাস গেলানোর জন্য। কিন্তু দিন শেষে 24শে জুলাইয়ে প্রমাণিত হয়ে গেছে যে মানুষ কিন্তু বানানো ইতিহাস গড়ার পছন্দ হয় না। মানুষ যেটা সত্যি সে, অর্থাৎ এই জেনারেশন, এই যে মুখ ফিরিয়ে নিয়েছে, এই জেনারেশন মিনিমাম আরো 40 থেকে 50 বছর দে উইল কন্টিনিউ। কাজেই ওনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ওনাদের ভবিষ্যৎ কি হবে, এটা আমরা বলে দেওয়ার কিচ্ছু না। আর অপরাধ তো অপরাধী, আইন আদালত আছে, সে অনুযায়ী যে বিচার হবে, যেই সাইটা হবে, সাজা হবে, সেটা এখন কিচ্ছু করার নেই, সেটা তো সবাইকে ফেস করতে, আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ না। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। ভিন্নমত থাকতে পারে, কিন্তু সহমত হওয়াটা আসলে কোথায় প্রয়োজন বলে আপনি মনে করেন, সংক্ষেপে বলবেন। ভিন্নমত থাকাটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি। গণতন্ত্রে ভিন্নমত না থাকলে তো একদলীয় হয়ে গেলি। কাজে ভিন্নমত থাকবেটাই স্বাভাবিক। আপনার সাথে আমার মিলবে এতে কোনো কথা না, আপনার সাথে নাও মিলতে পারি, কিন্তু আমরা আলোচনা করব ওভার দি টিভি। আলোচনা করে আমরা আমাদের কাজটা কি, মানুষ এবং দেশের সার্বভৌমত্ব, এটাকে আপলিফট করা, এটাকে তুলে ধরা, এটাকে সবার উপর দায়িত্ব দেওয়া, মানে গুরুত্ব দেওয়া। সেইটার জন্য যেটা ভালো, আপনারটা ভালো হলে আমি গ্রহণ করব, আমারটা ভালো হলে আপনি গ্রহণ করবেন। এটা নিয়ে মানে সহমত হবে না, আমি এটা বিশ্বাস করি। কেউ যদি ডেমোক্রেটিক মাইন্ড, গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন কোনো মানুষ হয়, কোনো সমাজ হয়, সেখানে সহমত হবেই, ভিন্নমত থাকবেই। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শেষ প্রশ্ন, আপনার মন্ত্রণালয়ের সামনের কাজের কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? আমার মন্ত্রণালয়ের সামনের কাজের চ্যালেঞ্জ আমি আপনাকে বলেছি যে বিভিন্ন সুযোগ সুবিধার 34 ভাগ, অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি 34 ভাগ কর্মসূচি দেওয়ার বিতরণের দায়িত্ব হচ্ছে সমাজ কল্যাণ, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়। এইটা হলো একটা চ্যালেঞ্জ, সুষ্ঠুভাবে মানুষের কাছে পৌঁছানো, এটা আমার একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এখানে টার্গেটিং ইরোর আছে, বিশেষ করে দুস্থ ভাতা, মহিলা আপনার কি বলতে হচ্ছে বিধবা ভাতা, তারপরে প্রতিবন্ধী ভাতা, এগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছানো, এটা আমাদের একটা সমস্যা আছে। এটা তারপরে আপনার মা এবং শিশুদেরকে মায়ের পেটে যখন বাচ্চা থাকে, সেই বাচ্চাকে 1000 দিন পর্যন্ত খাবার দেওয়া, পুষ্টিকর চাল সহ, এগুলো আমার টার্গেটিং একটা বড় সমস্যা। এটাকে আমার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রশ্নবোধ চিহ্ন, মানে যে কোনো প্রশ্নের বাইরে, অর্থাৎ সব মানে একদম সত্যিকার অর্থে কোনো ধরনের প্রশ্ন থাকবে না এটার মধ্যে বিতরণের সময়, এরকম অবস্থা এটা পৌঁছে দিতে হবে। এটার জন্য সবার সহযোগিতা দরকার। আরেকটা হচ্ছে যে মানুষের যে মনোজগতে যে পরিবর্তন, শিশু এবং নারীদের প্রতি, শিশু নির্যাতন বলেন, শিশু অধিকার বলেন, শিশু শ্রম বলেন, প্রত্যেকটা জিনিস অ্যাড্রেস করা। আবার মহিলাদের অধিকার, নারীর প্রতি সম্মান, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, আবার নারীর প্রতি নির্যাতন, এই প্রত্যেকটা অ্যাড্রেস করা ইজ এ বিগ চ্যালেঞ্জিং টাস্ক। কিন্তু বাস্তবায়নের পথে এগোচ্ছেন। আমরা সেটার জন্য, এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জ, যেগুলো সঠিকভাবে ঘুরে বাস্তবায়ন করাটা, এবং মানুষের মনস্তাত্ত্বিক চেঞ্জ এবং জনগণের সমর্থন, সহযোগিতা এবং জনগণের অংশগ্রহণ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, সবার সহযোগিতা কাম্য করছেন। গণসচেতনতার মাধ্যমেই সম্ভব। আইন দিয়ে কোনো অবস্থাতে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে বলে আমি মনে করি। আপনার আসনের একেবারে আপনার লোকাল শিকড়ের ভাষায় দেশ এবং আপনার আসনের মানুষের উদ্দেশ্যে যদি কিছু জানাতে চান, সংক্ষেপে জানিয়ে দেবেন। একেবারে শিকড়ের ভাষায়, আমরা এখন সংসদ সদস্য বসে কথা বলতেছি, এইখানে বসে কথা বলছি, আপনি শিকড়ের ভাষায় চলে যাবেন। আমি শুধু আমার এলাকার যারা জনগণ বা আমার এলাকার যে মানুষ, নাগরিকরা আছেন, বিভিন্ন বয়সে, বিভিন্ন শ্রেণী পেশার, সবার প্রতি আমার একটাই বক্তব্য, যা আমি নিজে যখন যাই তখনও বলি, ধৈর্য ধরেন, আমরা সবাই মিলে কাজ করব, এবং কোনো অবস্থাতেই কেউ অবহেলিত থাকবেন না, কোনো অবস্থাতেই ভাববেন না আপনাকে বাদ দেওয়া হবে। প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনোভাবে সমাজের বিভিন্ন শ্রেণী ধর্মের মানুষকে ইনক্লুড করা হবে। শিকড়ের ভাষা কি ভুলে গেছেন? শিকড়ের ভাষা আমি জানি,
কিন্তু শিকড়ের ভাষা সবটা বললে আবার অন্যরা বুঝতে পারবে না। Just বুঝতে পারবে আমাদের অনুষ্ঠানের প্যাটার্নটাই এরকম যে একেবারে শিকড়ে চলে যাবে। আমরা যেটা সবসময় বলি যে হাবাহে তোরা সব এক হও, মই এবং তোরা সবাই মিলে আমরা ওই এলাকার উন্নয়নের তোর এলাকার উন্নয়নের জন্য সবাই মোরা একসাথে কাজ কর। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ, এবং দর্শক আপনারা যারা এত সময় অনুষ্ঠানটি দেখলেন সবাইকে আগামী পর্ব দেখার জন্য শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়ের কোনো কথার সঙ্গে যদি আপনাদের ভিন্ন মত পোষণ করতে হয় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো বললেন সেটার সঙ্গে যদি সহমত করতে চান সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সেই সাথে যদি কোনো ধরনের কোনো প্রত্যাশা থাকে সেটি আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিঃসন্দেহে মাননীয় মন্ত্রী মহোদয় সেটি দেখবেন এবং সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।